আসসালামু আলাইকুম, আমি নোমান চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অধ্যায়ের নাম হলো পদার্থ। এখানের মধ্যে যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমে একে আছে পদার্থের বৈশিষ্ট্য। খেলনা থেকে শুরু করে বাতাস, পানি সব কিছুই পদার্থ। কিন্তু সব পদার্থ কি একরকম? নিশ্চয়ই না। কখনো কি ভেবে দেখেছ কেন বল লাফ দেয়, কেনই বা নদীর পানি বয়ে যায়? এইসবের পেছনের কারণ পদার্থগুলোর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকেই পদার্থের ধর্ম বলা হয়। তৃতীয় শ্রেণীতে আমরা দেখেছি এক গ্লাস পানিতে পাথর ফেললে পানির উচ্চতা বাড়ে। এভাবে কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করেছিলাম, তা হলো আয়তন। তাহলে তৃতীয় শ্রেণীতে আমরা এই বিষয় সম্পর্কে জানলাম। কঠিন পদার্থ জায়গা দখল করে, দলকৃত জায়গাকে ওই বস্তুর আয়তন বলে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে। কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও আয়তন আছে। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে। তরল পদার্থ এক স্থান হতে অন্য স্থানে গড়িয়ে যেতে পারে। এখানে আমাদেরকে দিয়েছে কঠিন ও তরল পদার্থের কি কি বৈশিষ্ট্য রয়েছে। কাজ 1, পদার্থের ওজন আছে, তা বোঝার জন্য সরল পরীক্ষণ। যা প্রয়োজন: একটি লাঠি বা স্কেল 30 সেন্টিমিটার বা তার বেশি, একটি পেন্সিল বা কলম, 2টি একই ধরনের কাগজ বা প্লাস্টিকের কাপ, কিছু পয়সা বা ছোট পাথর, সুতি, কাঁচি ও ট্যাপ। এই বিষয়গুলো আমাদের পরীক্ষা করার জন্য লাগবে। আমরা এখানে নিলাম যা করতে হবে। আমরা দুইটা ওজন পরিমাপের যন্ত্র নিলাম। 1 নাম্বার, প্রয়োজন অনুযায়ী সমান দৈর্ঘ্যের 2 টুকরা সুতা নেই। 2, সুতা দুটো দিয়ে দুটো হালকা প্লাস্টিকের বা কাগজের কাপড় বা ছোট পাত্র মুখ এমনভাবে বেঁধে নেই যেন পরে এগুলো সহজে খোলা যায়। 3, একটি রোলার স্কেলের 2 প্রান্তে কাপ 2টি এমনভাবে বেঁধে দেই যেন স্কেলটি ব্যালেন্স করা যায়। এই যেমন একটা রুলার স্কেল নিলাম, এখানের মধ্যে আমরা 2টার সুতা দিয়ে একটা বাটি বেঁধে দিলাম। সেম এটাও করেছি। স্কেলের মাঝ বরাবর আরেকটি সুতা দিয়ে বাঁধি। এই স্কেলের মাঝ বরাবর আরেকটা সুতা দিয়ে বাঁধলাম এবং সেটিকে একটি পেন্সিল বা কলমের উপর এমনভাবে রাখি যেন স্কেলটি দোল খায় এবং ভারসাম্য পর্যবেক্ষণ করা যায়। মানে এটাকে এমনভাবে আমরা রাখবো যাতে এই যে এটা আছে এমনভাবে থাকে যাতে দুটোটার মধ্যে ভারসাম্য থাকে। 5, স্কেলটি শুরুতে সোজাভাবে অনুভূমিকভাবে আছে কিনা তা লক্ষ্য করি। যদি না থাকে কাপের জায়গা বা সুতা সামান্য সরিয়ে ভারসাম্য আনি। মানে এই দুইটা যদি ভারসাম্য না থাকে তাহলে অ্যাডজাস্ট করে ভারসাম্য আনতে বলেছে। 6, এখন বাম পাশের একটি মুদ্রা রাখি এবং স্কেল কোন দিকে ঝুঁকে পড়ে তা দেখি। এখানের মধ্যে আমরা কি করলাম, একদিকে যে কোনো একটা মুদ্রা রাখলাম, অথবা এটার ক্ষেত্রে একদিকে রাখলাম, তাহলে কোন দিকে ঝুঁকে পড়লো, তাহলে এদিকে নেমে যাবে। সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে বলেছে। ডান পাশে ধীরে ধীরে ছোট পাথর রেখে ভারসাম্য ফিরিয়ে আনি। এরপরে কি করলাম, এদিকে ধরো আমরা একটা কয়েন রাখলাম, এরপর এটা তো নিচে নেমে গেছে তখন, এরপরে এখানে একটা পাথর দিচ্ছি, মানে আস্তে আস্তে ছোট ছোট পাথর দিচ্ছি যাতে আবার একই সমান হয়ে যায়। আর এখন বাম পাশের তরল দ্বারা অর্ধপূর্ণ করি। ডান পাশে ধীরে ধীরে ছোট পাথর রেখে ভারসাম্য ফিরিয়ে আনি। তো এরপর আবার কি করলো, এক পাশে তরল দ্বারা মানে পানি দিয়ে অর্ধপূর্ণ করতে বলেছে, আবার আরেক পাশে ধীরে ধীরে পাথর দিয়ে কি করতে বলেছে, পাথরগুলো দিয়ে সমান করতে বলেছে। সারসংক্ষেপ, স্কেল ও কাপ দিয়ে বানানো নিক্তির এক পাশে একটি মুদ্রা অথবা পানি রাখলে দেখা যায় স্কেলটির যে পাশে বস্তু রাখা হয়েছিল সেই দিক ঝুঁকে পড়ছে। মানে আমরা কি করলাম, যেই দিকে আমরা প্রথমে রাখলাম সেটা আগে ঝুঁকে পড়তেছে। এরপর অন্য পাশে পাথর রেখে ভারসাম্য আনা হয়। এই কাজের মাধ্যমে বোঝা যায় মুদ্রা বা পানির মতো জিনিসের, অর্থাৎ কঠিন বা তরলের পদার্থের ওজন আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি মুদ্রা হোক, পানি হোক, বা তরল জিনিস হোক বা কঠিন জিনিস হোক, সবগুলোরই কি আছে, ওজন আছে। আমরা এটা জানতে পারলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। কাজ 2, পদার্থ চাপ প্রয়োগ বাধা প্রদান করে। পদার্থ কি করে, চাপ প্রয়োগ করে, বাধা প্রদান করে। এটা আমরা দেখবো। এখানের মধ্যে আমাদেরকে 2টা দিয়েছে, আমরা এগুলো দেখি। যা করতে হবে: 1, একটি দেওয়ালে ধাক্কা দেই। 2, সুই ছাড়া একটি সিরিঞ্জ নিই, মানে সুই ছাড়া একটা সিরিঞ্জ নিলাম। 3, এবার সিরিজটিতে পানি
প্রবেশ করি, সিরিজটির মুখ আঙ্গুল দিয়ে বন্ধ করি। পানি প্রবেশ করালাম, পানি প্রবেশ করে এখানে মুখটা আঙ্গুল দিয়ে বন্ধ করলাম। স্পন্ট দিয়ে ধীরে ধীরে চাপ দেই। 4, নিচের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি। চাপ প্রয়োগে কি ঘটে? এরপরে বাধা প্রদান করছে কি? প্রথমে বলল পদার্থের ওজন আছে, পদার্থ চাপ প্রয়োগে বাধা দেয়। সারসংক্ষেপ: কঠিন বস্তুতে যেমন দেয়াল ধাক্কা দিলে তা সহজে নড়ে না, বরং আমরা একটি প্রতিরোধ অনুভব করি। এর অর্থ হলো কঠিন পদার্থ চাপ বা ধাক্কার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। সিরিঞ্জের মুখ বন্ধ করে যখন ভেতরের দিকে চাপ দেওয়া হয় তখন পিস্টন সহজে নামতে চায় না। মানে পিস্টন বলতে কি, এটা সহজে নামতে চায় না, কারণ এখানের মধ্যে বাধা সৃষ্টি করতেছি আমরা, কারণ ভেতরে থাকা পানি বাধা দেয়। ফলে আমরা বুঝি পদার্থের একটি বৈশিষ্ট্য হলো পদার্থ চাপ প্রয়োগ করলে বাধা প্রদান করে। তাহলে পদার্থ কি করে? বাধা প্রদান করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। আজকে আমরা বায়বীয় পদার্থ যেমন বাতাস বা বায়ু এর ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। প্রশ্ন: বায়বীয় পদার্থের কি কি বৈশিষ্ট্য রয়েছে? কাজ: বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য শনাক্তকরণ। যা যা করা দরকার: সুতা, একটি রুমাল, স্কেল, একই উৎস থেকে সংগ্রহ করা দুটি নতুন পলিথিনের ব্যাগ অথবা দুটি বেলুন। যা করতে হবে: 1, প্রয়োজন অনুযায়ী সমান দৈর্ঘ্যর 2 টুকরা সুতা নেই। 2, সুতা দিয়ে 2 পলিথিনের ব্যাগের মুখ আলতোভাবে এমন করে বাঁধি যাতে পরে সহজে খুলে ফেলা যায়। 3, একটি রুলার স্কেলের 2 প্রান্ত পলিথিনের ব্যাগ দুটি এমনভাবে বাঁধি যেন একটিকে সহজেই এপাশ ওপাশ নাড়াচাড়া করা যায়। 4, রুলার স্কেলের মাঝ বরাবর আরেকটি লম্বা সুতার টুকরো দিয়ে বাঁধি এবং এটিকে একটি উঁচু স্থানে থেকে ঝুলিয়ে দেই। কি করলো? এখানের মধ্যে একটা রুলার নিল, ওই আগের মতো রুলার নেওয়া হইলো, রুলার দিয়ে এখানের মধ্যে 2টা বাঁধলো, বেঁধে এটাকে মাঝ বরাবর ঝুলাই দিল। 5, দেখা যাবে যে রুলার স্কেলটি যে কোনো একদিকে ঝুঁকে পড়ছে। পলিথিন ব্যাগের বাঁধনের যে অংশটি রুলারের সাথে আছে তা এমনভাবে নাড়াচড়া করি যেন রুলার স্কেলের অনুভূমিক হয়। যে কোনো একদিকে একটি চুপসানো পলিথিন ব্যাগ খুলে ফেলি এবং 2 হাত দিয়ে পলিথিন ব্যাগের মুখ প্রসারিত করে নাড়াচাড়া করে এটির মধ্যে বাতাস প্রবেশ করাই। বাতাস ভর্তি ব্যাগটির মুখ বেঁধে ঝুলন্ত রুলার আগের জায়গায় সুতা দিয়ে আটকাই। রুলারের যে সুতাটি ছিল তাই ব্যবহার করব। কি ঘটে লক্ষ্য করি। বাতাস ভরা ব্যাগটি গায়ে হালকা চাপ দিয়ে দেখি কি ঘটে। পর্যবেক্ষণের আলোকে নিচের ছকটি পূরণ করি। পর্যবেক্ষণ ছক। প্রথমে পলিথিনের ব্যাগটি কিভাবে ফোলানো হলো। পর্যবেক্ষণের মধ্যে বলা হলো পলিথিনের ব্যাগটি কিভাবে ফোলানো হলো। প্রথমে ব্যাগের মুখ খুলে হাতে নাড়িয়ে বাতাস ভরে ফোলানো হয়েছে। পরে তাহলে কি বাতাসের আয়তন আছে? হ্যাঁ, বাতাসের আয়তন আছে, কারণ বাতাস ব্যাগের ভিতর জায়গা দখল করেছে। এর পরবর্তীতে বাতাস ভর্তি ব্যাগটি আটকানোর পর রুলারের কোন দিকটি ঝুঁকে পড়েছে? যে পাশে বাতাস ভরা ব্যাগটি আটকানো হয়েছে সেই পাশটি নিচে ঝুঁকে পড়েছে। কেন ঝুঁকে পড়েছে? বাতাসের ওজন আছে, তাই সেই পাশ ভারী হয়ে নিচে নেমেছে। চাপ প্রয়োগে কি বাধা অনুভব করেছিল? ব্যাগে চাপ দিলে ভেতরের বাতাস চাপের বিরুদ্ধে বাধা দিয়েছিল। বাতাস কি কঠিন ও তরল পদার্থের 3টি বৈশিষ্ট্যই প্রদর্শন করেছে? হ্যাঁ, বাতাস জায়গা দখল করে, ওজন আছে এবং চাপের বিরুদ্ধে বাধা দেয়। আমরা কি বাতাসকে একটি পদার্থ হিসেবে বিবেচনা করতে পারি? হ্যাঁ, কারণ বাতাসের আয়তন ও ওজন আছে এবং চাপ প্রয়োগে বাধা দেয়। তাহলে এভাবে করে আমরা এটা উত্তরটা সুন্দর করে লিখে ফেলতে পারবো। এরপর আমাদেরকে কি দিয়েছে? এখানের মধ্যে দিয়েছে, দেখো ওই যে আমাদের যেটা আমরা এখানে বাঁধলাম, কাটি দিলাম, কাটিতে একটা পলিথিন ব্যাগ। এরপর দেখো এখানে যেটা ফোলানো আছে সেটার দিকে একটু ঝুঁকে গেছে, সে বিষয়টা আমাদেরকে বলা হলো সারসংক্ষেপ। বাতাস একটি পদার্থ, খুবই গুরুত্বপূর্ণ। বাতাস একটি পদার্থ। কঠিন ও তরল পদার্থের ন্যায় বাতাস বা বায়বীয় পদার্থেরও ওজন আছে, আয়তন আছে। তাছাড়া বায়বীয় পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান করে।
পানির বিভিন্ন রূপ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদেরকে এখানে যে টপিক দিয়েছে পানি, বরফ অবস্থায়, এরপরে ফুটালে পানির অবস্থা। আমরা ইতিমধ্যে পদার্থের বিভিন্ন ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। প্রত্যেক পদার্থকে আমরা 3 ধরনের ভিন্ন রূপে পাই, যেমন কঠিন, তরল ও গ্যাসীয় বা এবং বায়বীয়। গ্যাসীয় আরেকটা কি হবে, বায়বীয় হবে। তাহলে এই 3 পদার্থের অবস্থার মধ্যে আমরা পাই। আমরা কি এমন কোনো পদার্থের কথা ভাবতে পারি যাকে এই 3 অবস্থাতেই দেখেছি? চলো পানির কথা ভেবে দেখি। আমরা আজ পানির 3টি অবস্থা নিয়ে কথা বলবো। প্রথমত, পানির কি কি রূপ আছে। কাজ, বরফ তাপ প্রয়োগ করলে কি ঘটে তা পর্যবেক্ষণ করি। যা করতে হবে, নিচের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি এবং চিত্রের শূন্যস্থান পূরণ করি। বরফ গরম করার ফলে কি ঘটে? এখানে বরফের কি কোনো পরিবর্তন হয়? আমরা কি কখনো বাসায় চা তৈরি করতে বা পানি ফুটাতে দেখেছি? প্রথমত দেখো, পানি গরম করার ফলে কি ঘটে। এখানে পানি কি কোনো পরিবর্তন হয়? এখানের মধ্যে আমরা লিখলাম কোন বস্তু হবে, তাকে তাপ প্রয়োগ করলে সেটা পানি হয়। এরপরে তাপ প্রয়োগ করলে আবার কি হয় সেটা আমরা দেখব। বরফ তাপ প্রয়োগ করলে সেটা কি হয়, পানি হয়। আবার তাপ প্রয়োগ করলে সেটা বাষ্পে পরিণত হয়। তাহলে চারটা কিভাবে পূরণ করবে এখান থেকে দেখে নাও। তাহলে এখানে যে চারটা আছে, তাহলে এটা হবে পানি, এটা হবে বরফ, এখানে কি হবে, বরফ। তাহলে বরফকে তাপ প্রয়োগ করলে পানিতে পরিণত হয়, পানিকে তাপ প্রয়োগ করলে সেটা বাষ্পে পরিণত হয়। চারটা তোমরা সুন্দর করে এখান থেকে লিখে নিবে, এখান থেকে তোমরা এটা লিখে নিবে। সারসংক্ষেপ, বরফকে তাপ প্রয়োগ করলে তা গলে, বরফকে তাপ প্রয়োগ করলে তা গলে যায় এবং পানিতে রূপান্তরিত হয়। পরবর্তী সময়ে পানিকে গরম করলে গরম পানি থেকে বাষ্প তৈরি হয়। এভাবে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর ঘটে। 3 বলেছে পানির 3টি অবস্থার বৈশিষ্ট্য। পানির 3টি অবস্থা কি কি বৈশিষ্ট্য আছে। কাজ, পানির 3টি অবস্থার নাম ও তার বৈশিষ্ট্য শনাক্তকরণ। যা করতে হবে, 1, নিচে প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি। আমি কি পানিকে কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 অবস্থায় দেখেছি? এরপরে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পানিকে আমরা যে নামে চিনি সেগুলি কি? পাশে বসা সহপাঠীর সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। পানির অবস্থা, অবস্থার নাম, বৈশিষ্ট্য, এই ছকটা আমরা এখন পূরণ করব। কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। কঠিন অবস্থার নাম বরফ। বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট আকার ও আয়তন আছে, সহজে প্রবাহিত হয় না। 2, তরল। তরল মানে পানি, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই, পাত্রের আকার ধারণ করে এবং সহজে প্রভাবিত হয়। এরপর গ্যাসীয় বা বাষ্প, নির্দিষ্ট আকার ও আয়তন নেই, চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাত্র পূর্ণ করে। তাহলে এইখানের মধ্যে এই যে এটা আছে, এটা তোমাদেরকে দিলাম, সুন্দর করে এখান থেকে পূরণ করে নিতে পারবে। এরপরে বলা হলো তরল পদার্থ সহজেই গড়িয়ে পড়ে। তরল অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকৃতি না থাকলেও আয়তন থাকে। সারসংক্ষেপ, পানিকে আমরা তরল, কঠিন যেমন বরফ এবং গ্যাসীয় যেমন জলীয় বাষ্প এই 3 অবস্থাতেই পাই। প্রতিটি অবস্থায় আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন তরল অবস্থায় পানি গড়িয়ে চলে, এর নির্দিষ্ট আকৃতি না থাকলেও নির্দিষ্ট আয়তন আছে। কঠিন অবস্থায় বরফের নির্দিষ্ট আকৃতি ও আয়তন আছে। গ্যাসীয় অবস্থায় এর নির্দিষ্ট আকৃতি ও এবং আয়তন নেই। তাপীয় অবস্থায় পরিবর্তনের কারণে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে। 3 অবস্থাতে পানি আমাদের জীবনে বিভিন্ন উপকারে আসে। পানির 3 অবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আরও কিছু জানি। অন্যান্য পদার্থের মতো পানির 3টি অবস্থা আছে। বরফ হলো কঠিন অবস্থায় থাকা পানি। বরফের নিজস্ব আকৃতি রয়েছে। আমরা বরফ স্পর্শ করলে ঠান্ডা অনুভূত করি। পানির নিজস্ব আকৃতি থাকে না। পানিকে যে পাত্রে রাখা হয় সেই আকৃতি গ্রহণ করে। পানি সহজে গড়িয়ে পড়ে, যেমন গ্লাস থেকে পড়ে গেলে মেঝেতে ছড়িয়ে পড়ে। পানির গ্যাসীয় অবস্থা হলো বাষ্প। যখন পানি অনেক গরম হয় তখন তা বাষ্পে পরিণত হয়। রান্না করার সময় হাঁড়ির ঢাকনা খুললে যে ধোঁয়া ওঠে সেটিই বাষ্প। এটি বাতাসের সঙ্গে মিশে যায় এবং তারপর এই বাষ্পকে আমরা আর দেখতে পাই না। বিপরীতভাবে বাষ্পকে ঠান্ডা করলে আমরা তরল পানি পাই, আর পানিকে ঠান্ডা করে বরফ পেতে পারি। তাহলে বাষ্প থেকে ঠান্ডা করলে সেটা পানি হয়, আবার পানিকে কি করলে ঠান্ডা করলে কি হয়, সেটা বরফ হয়। পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব। 3 অবস্থায় পানি কিভাবে আমাদের উপকারে আসে। কাজ, পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব বোঝা। যা করতে হবে, 1, আমাদের ব্যক্তি জীবনে ও পরিবারের পানির বিভিন্ন অবস্থার কি কি ব্যবহার দেখতে পাই তা নিয়ে দলে আলোচনা করি। প্রথমে দেখো, আমরা কি আইসক্রিম খাই, সেটা কঠিন অবস্থায় পানি,
এরপর আবার বাষ্প ওড়ে, দেখো ওই আমরা বাষ্পেও যেগুলো বসে সেগুলোর কারণে আমরা হাত দিয়ে আঁকলে সেখানে পানিগুলো সরে যায় তরল অবস্থায়। বায়বীয় অবস্থায় দেখো বাতাস হয়ে উঠছে। 2, খাতার নিচের ছকের মতো একটি ছক আঁকি। খাতায় কী করবো, এরকম একটা ছক আঁকবো। 3, দলে আলোচনার আলোকে খাতার ছকটি পূরণ করি। পানির অবস্থাগুলো লিখব। ব্যক্তি জীবনে ও পরিবারে পানির বিভিন্ন অবস্থার ব্যবহার কেমন সেটা লিখব। তাহলে আমরা ছকটা পূরণ করি। প্রথমে বরফ বা কঠিন পদার্থ, আইসক্রিম তৈরি, খাবার ঠান্ডা রাখা, আঘাত পেলে ছেঁকা দেওয়ার কাজে আমরা এগুলা পারিবারিক কাজে ব্যবহার করি। পরে তরল পানীয়, পান করা, রান্না করা, গোসল করা, কাপড় ধোয়া, পরিষ্কার করা ইত্যাদির কাজে আমরা ব্যবহার করি। গ্যাসীয় বা বাষ্প, ভাপা পিঠা তৈরি, কাপড় ইস্ত্রি করা, রান্না করা, জীবাণুমুক্ত করা, এগুলো আমরা এখান থেকে করি। তো এই যে ছকটা আছে এটা সুন্দর করে তোমরা করে ফেলবে এখানে। এরপরে সার সংক্ষেপ, ব্যক্তি জীবনে ও পরিবারের পানির বিভিন্ন অবস্থার ব্যবহার করে থাকি। পানির তরল অবস্থা গোসল করা, রান্না করা, পান করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির কঠিন অবস্থা আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরি, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির বাষ্পীয় অবস্থা ভাপ দিয়ে পিঠা বানানো, প্রেসার কুকারে রান্না ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। পানির কঠিন অবস্থা না থাকলে কি আমরা আইসক্রিম বানাতে পারতাম? পানির গ্যাসীয় অবস্থা না থাকলে কি আমরা মেঘ আর বৃষ্টি পেতাম? পানির তরল অবস্থা না থাকলে আমরা কি পান করতে পারতাম? আমরা জানি পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ গ্রীষ্মকালে গলে গিয়ে নদীতে মিশে যায়। এভাবে আমাদের পানির চাহিদা পূরণ হয়। আবার আমরা প্রতিদিন যে পানি পান করি, রান্না করি, সেচ দেই, তার সবই কিন্তু তরল অবস্থায় থাকে। প্রাণীদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন অপরিসীম। আকাশে আমরা যে ভাসমান মেঘ দেখতে পাই তা পানির বাষ্পীয় অবস্থা থেকে তৈরি। এগুলো থেকে পরবর্তী সময় বৃষ্টি হয়, যা ফসল ফলানো, পৃথিবীর জীবনধারা বজায় রাখে। 5 নম্বর টপিক, রাসায়নিক পরিবর্তন। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক ভিন্ন ধর্মীয় পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে এখান থেকে জেনে রাখবে, স্টার চিহ্ন দিয়ে রাখবে বইয়ে। দুধ থেকে দই তৈরি করা, ফলমূলে পচন ধরা, পাতার রং পরিবর্তন হওয়া, মোমবাতি জ্বলা, আতশবাজি পোড়ানো ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এরপরে রাসায়নিক পরিবর্তন কি? কাজ, বাস্তবত জীবনে ঘটে যাওয়া রাসায়নিক পরিবর্তন শনাক্তকরণ। যা করতে হবে, 1, চারপাশে যেসব পরিবর্তন হতে দেখি তার মধ্যে কোনগুলো রাসায়নিক পরিবর্তন তা পাশে বসে থাকা সহপাঠীর সাথে আলোচনা করে শনাক্ত করি। 2, নিচের ঘটনাগুলো কোনটি রাসায়নিক পরিবর্তন এবং কেন সহপাঠীর সাথে আলোচনা করে তা ছকে লিখি। ঘটনা, রাসায়নিক পরিবর্তনে কি ঘটেছে, কেন এটি রাসায়নিক পরিবর্তন বলে মনে হচ্ছে। তাহলে এখন আমরা এখান থেকে এটা পূরণ করব। কাগজ পোড়ানো, হ্যাঁ রাসায়নিক পরিবর্তন হয়েছে। পোড়ালে কাগজ ছাই, ধোঁয়া ও গ্যাসে পরিণত হয়, নতুন পদার্থ তৈরি হয়। তো এখান থেকে তোমরা এটার আনসার এখান থেকে লিখতে পারবে। এরপরটা যেটা আছে কাগজ ছিঁড়ে টুকরা করা, না এটাতে কোনো রাসায়নিক পরিবর্তন হয় নাই, শুধু আকার পরিবর্তন হয়, নতুন কোনো পদার্থ তৈরি হয় না। ফল পাকানো, হ্যাঁ এতে রাসায়নিক পরিবর্তন হয়, ফলের রং, স্বাদ ও গন্ধ পরিবর্তন হয়, নতুন পদার্থ তৈরি হয়। আপেল কেটে কিছুক্ষণ রেখে দিলে রং পরিবর্তন, হ্যাঁ বাতাসের সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থ তৈরি হয়, তাই রং বদলায়। বরফ থেকে পানি হওয়া, না এতে কোনো কিছু হয় না, এটি অবস্থা পরিবর্তন, রাসায়নিক গঠন একই থাকে। এরপর চিনির দানা গুঁড়ো করা, না এতেও হয় না, শুধু আকারে ছোট হয়, কোনো নতুন পদার্থ তৈরি হয় না। তো তোমরা এখান থেকে এটার আনসারটা সুন্দর করে লিখতে পারবে। কাগজ পোড়ানো কোন ধরনের পরিবর্তন? কাগজ ছিঁড়ে টুকরা করা কোন ধরনের পরিবর্তন? সারসংক্ষেপ, কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন, কারণ পোড়ানোর ফলে কাগজ ছাই, ধোঁয়া ও গ্যাসে রূপান্তরিত হয়, যা নতুন পদার্থ। অন্যদিকে কাগজ ছিঁড়ে টুকরো করা রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে শুধু কাগজের আকার বদলায় কিন্তু কোনো নতুন পদার্থ তৈরি হয় না। ফল পাকাও একটি রাসায়নিক পরিবর্তন, কারণ ফলের ভেতর রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এর স্বাদ, রং ও গন্ধ বদলে যায়। আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে তা লালচে হয়ে যায়, কারণ এতে নতুন পদার্থ তৈরি হয়, তাই এটি রাসায়নিক পরিবর্তন। বরফ থেকে পানি তৈরি হওয়া রাসায়নিক পরিবর্তন নয়, কারণ একটি অবস্থার পরিবর্তন। যেখানে পানি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় গেলেও রাসায়নিক গঠন একই থাকে। চিনির দানা গুঁড়া করা রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে চিনির কেবল
আকার বদলায়, রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে। মরীচিকা লোহার পদার্থ লালচে লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরীচিকা। মরীচিকা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। তাহলে মরীচিকাও এক ধরনের কি রাসায়নিক পরিবর্তন। মরীচিকা কি? কাজ। মরীচিকা সম্পর্কে ধারণা লাভ। মরীচিকা ধরা জানলার গ্রিল, দরজার কবজা, এই যে এগুলাতে মরীচিকা ধরেছে। যা করতে হবে: 1. কয়েকটি দল গঠন করি। 2. আমাদের শ্রেণীকক্ষের ভিতরে লোহার তৈরি কোনো পদার্থ যেমন জানালার গ্রিল, দরজার কবজা আছে কিনা সেগুলো খুঁজে বের করি। 3. সেই লোহার পদার্থগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে পূরণ করি। লোহার পদার্থগুলো পর্যবেক্ষণ। ফলাফল: এমন কোনো লোহার পদার্থ কি পেয়েছ যার ওপর লালচে বা খয়েরি রঙের একটি আবরণ রয়েছে? তো এখান থেকে আমরা এগুলোর উত্তর দিব। হ্যাঁ, কিছু লোহার জিনিসে লালচে ও খয়েরি আবরণ দেখা যায়। এরপরে হলো এই আবরণের নাম কি? এই আবরণের নাম হলো মরীচিকা। এই আবরণ কি সহজে সরানো সম্ভব? না, ঘষে তুলতে হয়, সহজে নিজে নিজে সরে না। এটি কি ধরনের রাসায়নিক পরিবর্তন? এটি একটি রাসায়নিক পরিবর্তন। তো এখান থেকে তোমরা এগুলা সুন্দর করে আনসারগুলো এখানে লিখে ফেলবে। সারসংক্ষেপ: লোহার উপাদান দিয়ে পদার্থের উপরে লালচে বা খয়েরি রঙের যে আস্তরটি দেখতে পেলাম তা হচ্ছে জং বা মরীচিকা। লোহার উপরে মরীচিকা তৈরি হওয়া এক ধরনের রাসায়নিক পরিবর্তন। মরীচিকা ধরার কারণ: লোহার বস্তুতে কেন মরীচিকা ধরে? কাজ। মরীচিকা ধরার কারণ অনুসন্ধান। কি দরকার? একটি প্যারেক, ভেজা টিস্যু বা ভেজা কাপড়ের টুকরো, তেল বা মোবিল। যা করতে হবে এখানের মধ্যে আমরা এগুলো নিলাম। 2টি প্যারেক সংগ্রহ করি। একটি প্যারেক ভেজা টিস্যু বা ভেজা কাপড়ের টুকরার মধ্যে জড়িয়ে একটি নিরাপদ স্থানে রেখে দেই। টিস্যু বা কাপড়টিকে নিয়মিত পানি দিয়ে ভেজা অবস্থায় রাখি। 2. অন্য প্যারেককে তেল, মোবিল, গ্রিজ, পেট্রোল, জেলি জাতীয় যে কোনো একটি পদার্থ দিয়ে ভালো করে প্রলেপ দেই। এরপরে প্যারেক 2টি পাশাপাশি রেখে দেই। প্রতিদিন একবার করে পরপর 3 দিন পর্যবেক্ষণ করি এবং নিচের ছকটি পূরণ করি। দিন: ভেজা টিস্যু, প্যারেক বা কাপড় দিয়ে মোড়ানো প্যারেকের অবস্থা, তেল, মোবিল, গ্রিজ, পেট্রোল, জেলির প্রলেপে দেওয়া প্যারেকের অবস্থা। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। প্রথম দিন ভর প্যারেকের গায়ে হালকা দাগ দেখা যায়, কোনো পরিবর্তন দেখা যায় না। দ্বিতীয় দিন প্যারেকের গায়ে লালচে মরীচিকা পড়তে শুরু করে, এখানে মরীচিকা পড়ে না। তৃতীয় দিন প্যারেকের বেশিরভাগ অংশ মরীচিকা ধরে যায়, কোনো মরীচিকা ধরে না। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে আনসারগুলো এখানে লিখে ফেলতে পারবো। তৃতীয় দিন দেখেছি একটি প্যারেকে মরীচিকা ধরেছে কিন্তু অন্যটাতে কিছু হয় নাই। তাহলে আমরা কি বুঝলাম? সারসংক্ষেপ: এই কাজের মাধ্যমে মরিচা পড়ার কারণ সম্পর্কে আমরা জানতে পারি। একটি প্যারেক ভেজা টিস্যুতে বা কাপড়ে রেখে প্রতিদিন ভেজা রাখা হয় যাতে তা সহজে বাতাস ও পানির সংস্পর্শে আসে। অন্য প্যারেকটি তেল, মোবিল বা গ্রিজ জাতীয় পদার্থ দিয়ে ঢেকে রাখা হয় যাতে বাতাস বা পানি না লাগে। 3 দিন পর্যবেক্ষণের পর দেখা যায় ভেজা প্যারেকে মরীচিকা পড়েছে কিন্তু তেল, মোবিল, গ্রিজ, পেট্রোল, জেলির প্রলেপ দেওয়া প্যারেকে মরীচিকা ধরেনি। মরীচিকা ধরার কারণ সম্পর্কে আরও কিছু জানি। লোহায় মরিচা পড়ার পেছনে পানি বা জলীয় বাষ্পের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহা যখন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। তাহলে মরিচা মূলত তৈরি হয় বাতাস বা পানির সংস্পর্শে এসে বা অক্সিজেনের সংস্পর্শে আসলে সেটাতে মরীচিকা হয়। যেমন অক্সিজেন, জলীয় বাষ্প এবং লোহা একসাথে হলে কি হয়? মরীচিকা হয়। মরিচা ক্ষতিকর প্রভাব ও তার রোধের উপায়। মরিচা তৈরির ফলে প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তু ধীরে ধীরে ক্ষয় হয়, কোনো এক সময় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তাই লোহা জাতীয় জিনিসপত্র বা বস্তুকে মরিচার আক্রমণ থেকে রক্ষা করতে হবে। মরিচার প্রভাবে ছিদ্র হয়ে যাওয়া টিনের চাল, ক্ষয়ে যাওয়া বাইসাইকেলের অংশ, নষ্ট হয়ে যাওয়া প্লেট, মরিচা ধরা চামচ। কিভাবে মরিচা রোধ করা যায়? কাজ। প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তুকে মরিচার আক্রমণ থেকে রক্ষা করার উপায় শনাক্তকরণ। যা করতে হবে: 1. শ্রেণীকক্ষে কয়েকটি দল গঠন করে আলোচনার মাধ্যমে মরিচা রোধের উপায় খুঁজে বের করি। 2. আলোচনা শেষে এককভাবে নিচের একটি ছক পূরণ করি। মরিচা রোধের উপায় কি? আমরা এখানের মধ্যে সেটা লিখব। মরিচা রোধের উপায়গুলো আমরা লিখতেছি। 1.
লোহার জিনিসে রং করা, রং করে রাখলে মরিচা ধরে না। তেল বা গ্রিজ বা মোবিল লাগানো, পেট্রোল জেলি ব্যবহার করা, শুকনো জায়গায় সংরক্ষণ করা, গ্যালভানাইজিং বা দস্তা প্রলেপ দেওয়া। তাহলে এটা যদি করো তাহলে সাধারণত এই উপায়গুলো ফলো করলে মরিচা রোধ করা যায়। সারসংক্ষেপ, প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তু মরিচার আক্রমণ থেকে রক্ষা করতে হলে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শ থেকে লোহার তৈরি বস্তুকে দূরে রাখতে হবে। মরিচা রোধের উপায় সম্পর্কে আরও কিছু জানি। মরিচা রোধের প্রধান উপায় হলো লোহার তৈরি বস্তুকে অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে থেকে দূরে রাখা। মরিচা রোধ করার প্রধান উপায় হলো লোহার তৈরি বস্তুকে অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে দূরে রাখা। কারণ লোহা, জলীয় বাষ্প এবং অক্সিজেন একত্রিত হলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মরিচা লোহার অক্সাইড নামক উপাদান তৈরি হয়। এটি ধীরে ধীরে লোহার ক্ষয় ঘটায়। এই মরিচা প্রতিরোধ করার জন্য তেল, গ্রিজ বা মোবিল লাগানো যেতে পারে। লোহার উপর রঙের স্তর অথবা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া যায়। এই প্রলেপ অক্সিজেন ও জলীয় বাষ্পকে সরাসরি লোহার সংস্পর্শে আসতে বাধা দেয়, ফলে লোহার মরিচা প্রতিরোধে এইসব প্রলেপ সাহায্য করে। এছাড়া লোহার পরিবর্তে মরিচা প্রতিরোধী বিশেষ ধরনের ইস্পাত, স্টেইনলেস স্টিল ব্যবহার করা যেতে পারে। লোহার জিনিসে রং করে দিলে সহজে মরিচা ধরে না, কারণ রং একটা প্রলেপ তৈরি করে, তাই অক্সিজেন আর জলীয় বাষ্প লোহার সাথে মিশতে পারে না। অনুশীলন সমাধানটি নিয়ে আলোচনা করব। 1 নম্বর আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে সঠিক উত্তর যেগুলো আছে এগুলোর পাশে আমরা টিক চিহ্ন দিব। 1 নম্বরের মধ্যে হলো নিচের কোনটি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়। এখানে কোনটা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়? এটা হবে নির্দিষ্ট আয়তন আছে, এটা কখনো বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়। 2 নম্বর, নিচের কোনটি পদার্থের ওজন আছে তা প্রমাণ করার একটি উপায়? নিক্তি তৈরি করে তুলনা করা। কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন নয়? কাঁচ ভাঙা এটা কোনো রাসায়নিক পরিবর্তন নয়। 4 নম্বর, মরিচা তৈরি হতে কি লাগে না? মরিচা তৈরি হতে আগুন লাগে না। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর, সিরিঞ্জের মুখ বন্ধ করে চাপ দিলে ভেতরে বাতাস ঢ্যাঁস প্রদান করে, চাপ প্রদান করে। তাহলে এটা হবে কি? চাপের প্রতিবন্ধকতা প্রদান করে। 2 নম্বর, বরফ হলো পানির ঢ্যাঁস অবস্থা, পানি হলো ঢ্যাঁস অবস্থা। বরফ হলো পানির কঠিন অবস্থা, পানি হলো তরল অবস্থা। পানি হলো কি? তরল অবস্থা। আর বাষ্প হলো ঢ্যাঁস অবস্থা, আর বাষ্প হলো বায়বীয় অবস্থা। এরপরে হলো ঘ নম্বর, বাতাসও একটি পদার্থ কারণ এর ঢ্যাঁস ও ঢ্যাঁস আছে। বাতাসও একটি পদার্থ কারণ এর ভর এবং আয়তন আছে। ভর এবং কি আছে? আয়তন আছে। এখান থেকে সুন্দর করে আনসারগুলো লিখতে পারবে। এরপরে ঘ নম্বরে, ঢ্যাঁস ঠান্ডা করা, পানি ঠান্ডা করা। বাষ্প ঠান্ডা করলে কি হবে? পানি হবে। পানিকে ঠান্ডা করলে আবার, তাহলে আমরা যদি দেখি বাষ্পকে ঠান্ডা করলে পানি হয়, পানিকে ঠান্ডা করলে আবার বরফ হয়। ঠিক আছে, আবার এটা লিখতে পারো, বরফকে ঠান্ডা করলে পানি হয়, পানিকে ঠান্ডা করলে বাষ্প হয়। ঠিক আছে, তো এখানে যে কোনো একটা সিকোয়েন্স তোমরা লিখতে পারো। নিচেরটা সঠিক বেশি, নিচেরটা সঠিক হবে, নিচেরটা লিখতে পারো। এরপর আমাদেরকে 3 নম্বর বললো বাম পাশের সাথে ডান পাশের মিল করা। বাম পাশের সাথে আমরা ডান পাশটা মিল করব। বরফ, বরফ গলে পানিতে পরিণত হয়, তাহলে এটা হবে এটার সাথে। পানি, নির্দিষ্ট আকার ও আয়তন নেই, পানি তাপ দিলে বাষ্প হয়। বাতাসের নির্দিষ্ট আকার এবং আয়তন নেই, পানির কঠিন রূপ থাকায় আমরা আইসক্রিম বানাতে পারি। তাহলে এখানে এইভাবে করে সুন্দর করে এটা পূরণ করে নিবে। ঘ নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব। 1 নম্বর, বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা কিভাবে বুঝতে পারি একটি পদার্থ? বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা বুঝি এটি একটি পদার্থ কারণ এর ভর আয়তন আছে এবং এটি চাপ প্রদান করে। 2 নম্বর, পদার্থের কোন বৈশিষ্ট্যটি গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে বোঝা যায়? গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে পানি উপড়ে পড়ে, এতে বোঝা যায় পদার্থর স্থান দখল করে। 3 নম্বর, কিভাবে বুঝবে কোনো একটি পদার্থ কঠিন না তরল? গ, কোনো একটি পদার্থ নির্দিষ্ট আকার আয়তন না থাকলে এবং পাত্রের আকার ধারণ করলে বুঝবো সেটি তরল, কঠিন নয়। পরবর্তীতে আমাদেরকে 5 নম্বর দিয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর, বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাস এই 3টি অবস্থার পার্থক্য করি। প্রথমে বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যদি পার্থক্য করি, 1, আমরা আগে এটার উত্তর ছোট করে দেখি।
ছোট করে তোমাদেরকে বুঝাই দিই, এরপরে বড় উত্তর যেটা পরীক্ষা লিখবে সেটা দিব। কঠিন, নির্দিষ্ট আকার ও আয়তন আছে যেমন বরফ। এরপরে তরল, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই যেমন পানি। গ্যাস, নির্দিষ্ট আকার ও আয়তন নেই যেমন বাতাস। এটার যদি আমরা বড়টা দেখি, প্রথমত পদার্থের প্রধান 3 অবস্থা পাওয়া যায়, কঠিন, তরল ও গ্যাস। এদের গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য করা যায়। কঠিন পদার্থ, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকে। এর কণাগুলো খুব কাছাকাছি ও সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি হওয়ায় এগুলো সহজে স্থান পরিবর্তন করতে পারে না। তাই কঠিন পদার্থ শক্ত ও দৃঢ় হয় যেমন লোহা, কাঠ, বরফ ইত্যাদি। এরপরে হলো তরল পদার্থ। তরল পদার্থ নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। এটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তরলের কণাগুলো কঠিনের তুলনায় কিছুটা দূরে থাকে এবং একে অপরের উপর দিয়ে সরে যেতে পারে। তাই তরল সহজে প্রভাবিত হয় যেমন পানি, দুধ, তেল ইত্যাদি। গ্যাসীয় পদার্থ, গ্যাসের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন কোনোটিই নেই। গ্যাস পাত্রের সম্পূর্ণ স্থান দখল করে নেয়। এই কণাগুলো অনেক দূরে দূরে থাকে এবং খুব দ্রুত চলাচল করে। কণাগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম যেমন বাতাস, অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদি। অতএব কণার বিন্যাস, আকর্ষণ বল, আকার ও আয়তনের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাসের মধ্যে পার্থক্য করা যায়। তো এটা তোমরা পরীক্ষায় লিখবে। এটা তোমাদেরকে একবারে বড় করে 10 নম্বর প্রশ্নের জন্য বা 5 নম্বর প্রশ্নের উপযোগী করে আমি লিখে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা খ নম্বরটা দেখি, ছোট করে দেখবো, এরপরে বড় থেকে উত্তর নিব। পদার্থের রাসায়নিক পরিবর্তন কি? পদার্থের রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ দেই। তাহলে এটা দিতে পারো, পদার্থের রাসায়নিক পরিবর্তনের 3টি উপায়। রাসায়নিক পরিবর্তন 3টি উপায় হলো লোহায় মরিচা ধরা, দুধ টক হওয়া, কাঠ পুড়ে ছাই হওয়া, এগুলা। তাহলে এটা আমরা যদি বড় করে উত্তরটা দেখি, এখানে যে পরিবর্তনের ফলে পদার্থের গঠন সম্পূর্ণ বদলে যায় এবং নতুন পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এই পরিবর্তনে পূর্বের পদার্থকে সহজে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য, নতুন পদার্থ সৃষ্টি করে, রং, গন্ধ বা তাপ পরিবর্তন হতে পারে, পরিবর্তন স্থায়ী হয়। উদাহরণ, লোহায় মরিচা ধরা, লোহা অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ মরিচা তৈরি করে। 2. দুধ টক হওয়া, দুধে রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন পদার্থ তৈরি হয়। 3. কাঠ পুড়ে ছাই হওয়া, আগুনে কাঠ পুড়ে ছাই ও ধোঁয়া তৈরি হয় যা নতুন পদার্থ। সুতরাং যে পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং তা স্থায়ী হয় সেটাই রাসায়নিক পরিবর্তন। তাহলে এখান থেকে তোমরা এটাও সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপর ঘ নম্বর, কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে তা ব্যাখ্যা করি। তাহলে আমরা যদি দেখি আমাদের কি কি কাজে লাগে। কঠিনটা কাজে লাগে ঠান্ডা, খাবার ঠান্ডা রাখতে ব্যবহার করি। এরপর তরলটা কাজে লাগে পান করা, রান্না করা, ধোঁয়া মোছার কাজে ব্যবহার করি। গ্যাসীয়টা ব্যবহার করি রান্না ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি। সেম এটার যদি আমরা বড় উত্তরটা একটু দেখি, দেখো পানির 3 অবস্থায় পাওয়া যায়, কঠিন, বরফ, তরল পানি, গ্যাসীয় বাষ্প। এই 3 অবস্থায় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কঠিন অবস্থায় বরফ, বরফ খাবার সংরক্ষণে ব্যবহৃত হয়। গরমে পানি ঠান্ডা রাখতে বরফ ব্যবহার করা হয়। আঘাত পেলে ফোলা কমাতে বরফ ব্যবহার করা হয়। তরল অবস্থা পানি, আমরা পানি পান করি, রান্না করি, গোসল করি, কাপড় ধুই এবং গাছপালায় পানি দেই। কৃষিকাজেও পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাসীয় অবস্থা বা বাষ্প, বাষ্প রান্নায় ব্যবহার করা হয়। বড় বড় বিদ্যুৎ কেন্দ্রে বাষ্পের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাষ্প ইঞ্জিন ও বিভিন্ন কারখানায় শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। এত পানির 3টি অবস্থাই আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। তো এইভাবে করে তোমরা প্রতিটা পৃষ্ঠার সমাধান আমার কাছে পাবে। যেটা প্রয়োজন হবে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।